আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। পরমাণুর জন্য নয়, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ভিন্ন কারণ জানালেন খামেনি। ইরান ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো প্রমাণ নেই যুক্তরাষ্ট্র। ইউক্রেনে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত নেই ইরান। গাজায় 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত 71। ইসরায়েলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয় ইউরোপীয় ইউনিয়নে, প্রশ্ন স্পেনের। মধ্যপ্রাচ্যে কিভাবে সংঘাত জড়িয়েছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরমাণুর জন্য নয়, ইরানে যুক্তরাষ্ট্রের হামলার ভিন্ন কারণ জানালেন খামেনি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পরে প্রথম ভিডিও বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে সর্বোচ্চ 12 দিনের যুদ্ধবিরতি অবসানের 2 দিন পর তার এই মন্তব্য এসেছে। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলা পারমাণবিক সমৃদ্ধকরণের ইস্যু নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করাতেই ছিল। স্থানীয় সময় দুপুর 2টা 5 তার পূর্ণাঙ্গ বার্তা সম্প্রচারিত হওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে ভরণ পোষণের ভাষণের খবর ছড়িয়ে পড়তে শুরু করে। খবর বিবিসির। রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে খামেনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে আমেরিকা উল্লেখযোগ্য কিছু অর্জন করতে ব্যর্থ হয়েছে। যা ঘটেছে তার একটি অস্বাভাবিক অতিরঞ্জিত বর্ণনা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা স্পষ্ট ছিল তাকে এটা করতে হয়েছিল। যে কেউ শুনলেই বলতে পারে আমেরিকা সত্যকে বিকৃত করার জন্য জিনিসগুলো অতিরঞ্জিত করেছে। আমরা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে আক্রমণ করেছি এবং এখানে তারা এটাকে ছোট করার চেষ্টা করছে। ইরান ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো প্রমাণ নেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো অংশ সরিয়ে নিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্যের কথা তার জানা নেই। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হেগসেথ কথা বলেন। গত শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বোমারুর বিমানগুলো ইরানের 3টি পারমাণবিক স্থাপনার উপর হামলা চালায়, যেখানে 30,000 পাউন্ড ওজনের 1 ডজনেরও বেশি বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। এই হামলার ফলাফল গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে বোঝা যায় এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে কতটা পিছিয়ে দিতে পেরেছে। হেগসেথ বলেন, আমি এমন কোনো গোয়েন্দা তথ্য দেখিনি বা জানি না যা বলছে সে যে সব জিনিস যেখানে থাকার কথা ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে বা অন্য কোথাও নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের পুরোটা পর্যবেক্ষণ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে বলেন, কিছু সরিয়ে নিতে অনেক সময় লাগত। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলার বাইরে যেসব গাড়ি আর ছোট ট্রাক ছিল সেগুলো ছিল কংক্রিট শ্রমিকদের, যারা টানেলের মুখে ঢাকার কাজ করছিল। কোনো কিছুই ওই স্থাপনা থেকে সরানো হয়নি, তবে তিনি এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। বেশ কয়েকজন বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, হামলার আগেই ইরান সম্ভবত ফর্দর গভীর ভূগর্ভস্থ স্থাপনাটি থেকে অস্ত্র তৈরির উপযোগী মাত্রার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি মজুদ সরিয়ে ফেলেছে এবং তারা এটি এমন কোনো গোপন স্থানে লুকিয়ে রাখতে পারে যার অবস্থান ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের অজানা। বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, ম্যাক্সার টেকনোলজিসের স্যাটেলাইট চিত্রে বৃহস্পতিবার ও শুক্রবার ফর্দো পারমাণবিক স্থাপনায় অস্বাভাবিক তৎপরতা দেখা গেছে। ইউক্রেনে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনে পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক অঞ্চলের ইয়ালতা গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ভোস্তক বাহিনীর পরিচালিত সামরিক অভিযানের মাধ্যমে এই গ্রামটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে এসেছে। এছাড়া ইউক্রেনে বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানোর কথাও জানিয়েছে মস্কো। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ড্রোন উৎপাদন ও সংযোজন কেন্দ্র, একটি তেল ডিপো এবং বিদেশি ভাড়াটে সেনাদের অস্থায়ী ঘাঁটিতে বিমান, কামান, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে গোষ্ঠী হামলা চালানো হয়েছে। রাশিয়ার দাবি, এই হামলায় ইউক্রেনের S-300 পিটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি লঞ্চার, P-18 রাডার এবং একটি কমান্ড ভেহিকল ধ্বংস করা হয়েছে। এছাড়া গত 24 ঘণ্টায় রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী 7টি মার্কিন নির্মিত ZDAM গাইডেড বোমা এবং 335টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে বলেও দাবি করা হয়েছে। তবে ইউক্রেনের পক্ষ থেকে এসব দাবির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত নেই ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাকচি বলেন, যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে হামলাকে সমর্থন করলো এবং পরে সরাসরি আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালালো, তখনও আমরা তাদের সঙ্গে আলোচনায় ছিলাম। তিনি আরো বলেন, সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতীয় অধিকার বিসর্জন দিতে প্রলুব্ধ করার চেষ্টা করেছে, কিন্তু যখন কিছু নির্দিষ্ট ঘটনা ঘটল তখন তারা যুদ্ধ চাপিয়ে দিল এবং অপরাধী ইহুদি শাসক গোষ্ঠীকে আমাদের উপর হামলা চালানোর সুযোগ করে দিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কোনো বৈঠকের আয়োজন হচ্ছে এমন ধারণাও নাকচ করে দিয়েছেন আরাকচি। উল্লেখ্য, গত 13 জুন ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে ইসরায়েল ইরান সংঘাত শুরু হয়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েল হামলায় এখন পর্যন্ত অন্তত 606 জন নিহত এবং 5332 জন আহত হয়েছেন। এর জবাবে তেহরান ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। গাজায় 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত 71। ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা চলছেই। ইসরায়েলি হামলায় আরও অন্তত 71 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার 27 জন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ 24 ঘণ্টায় ওই হতাহতের ঘটনাও ঘটে। ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে গাজা সরকার জানিয়েছে, গত এক মাসে বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের পরিচালিত সহায়তা কেন্দ্রে প্রাণ হারিয়েছেন অন্তত 549 জন। হতাহত ব্যক্তিদের মধ্যে এমন অনেকেই আছেন যারা খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে আল জাজিরা। আগের দিন গাজায় নিহত হন অন্তত 79 জন। বিবৃতিতে ত্রাণ কেন্দ্রগুলোকে মৃত্যুর ফাঁদ আখ্যা দিয়ে সংস্থাটি বলছে, এসব ঘটনায় এখনও 39 ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়, ইউরোপীয় ইউনিয়নেতে প্রশ্ন স্পেনের। ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে মোট 18টি নিষেধাজ্ঞামূলক প্যাকেজ ঘোষণা করেছে। সেই একই নীতিতে ইসরায়েলের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা জারি হবে না, ইউরোপীয় ইউনিয়নেতে এই প্রশ্ন তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের নেতাদের হাতে একটি রিপোর্ট এসেছে। রিপোর্টটি প্রকাশে আনা না হলেও ডিডব্লিউ এর হাতে সেই রিপোর্ট এসে পৌঁছেছে। একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা তৈরি করা ওই রিপোর্টে গাজার পরিস্থিতি তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হয়েছে ইসরায়েলের আক্রমণের ফলে প্রায় 55,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে বহু সাধারণ মানুষ আছে। মৃত্যু হয়েছে গাজায় ত্রাণ নিয়ে যাওয়া মানবাধিকার কর্মীদের। ইসরায়েলের খাবার এবং ওষুধ ঢুকতে বাধা দিয়েছে, যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সবকিছুই মানবাধিকার বিরোধী বলে মন্তব্য করা হয়েছে ওই রিপোর্টে। ওই রিপোর্টের প্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী সরব হয়েছেন, যার বক্তব্য, গাজায় ইসরায়েলে যা করেছে তা এক কথায় যুদ্ধাপরাধের বিপর্যয়কর পরিস্থিতি বলা যেতে পারে এবং এর জন্য ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করে নিষেধাজ্ঞা জারি করা উচিত বলে জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে কিভাবে সংঘাত ছড়িয়ে দিচ্ছে ইসরায়েল। 12 দিনব্যাপী যুদ্ধের পর ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চলছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার একদিন পর কার্যকর হয়। 13 জুন ইরানের কয়েকটি সামরিক অবকাঠামো ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের আকস্মিক হামলার পরে যুদ্ধের সূচনা হয়েছিল।